দর্শক স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন এখন প্রকাশ অনুষ্ঠানে। গোটা আয়োজন জুড়ে আপনাদের সাথে আছে আমি মোস্তফা কামাল স্বপন। আজ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। এই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগের আজকে নানা আয়োজন ছিল, কিন্তু আমরা আজকে আলোচনা করব এই ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে যে আওয়ামী লীগের যে উদ্দেশ্য, যাদের যে পথ চলার যে দৌরাত্ম্য পথ অতিক্রম করেছে, সেসব বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো। গোটা আয়োজন জুড়ে আপনাদের সাথে আছে আমি মোস্তফা কামাল স্বপন। শুরুতে যদি একটু বলে রাখি যে বঙ্গবন্ধুর নেতৃত্বে ৬ দফা আন্দোলন, ৬৯-এর গণ অভ্যুত্থান এবং পরবর্তীতে স্বাধিকার আদায়ের চূড়ান্ত মুক্তিযুদ্ধ উদিত হয় নতুন একটি দেশ বাংলাদেশ। গত ৭.৫ দশকের পথ চলায় দেশের ক্ষমতায় ছিল ২৪ বছর, আর টানা ৪ মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা আওয়ামী লীগের বর্তমান সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে মধ্যময়ের দেশে উন্নতির লক্ষ্যে বাংলাদেশ। বঙ্গবন্ধুর নেতৃত্বে অর্জন করা স্বাধীন দেশটির স্বপ্ন এখন অর্থনৈতিক মুক্তির, যার বর্তমান হাল এই দলটির হাতে। সেই দলটির আজ ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। আগেই বলেছি যে এই আয়োজন আমাদের সাথে যোগ দিয়েছেন আমাদের আফামা বাহাউদ্দিন নাসিম, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। সেই সঙ্গে রয়েছেন স্টুডিওতে ডক্টর শফিউল আলম ভূঁইয়া, অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়। এবং চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে যুক্ত হবেন ডক্টর এইচ.এম. সলিমুল্লাহ, অধ্যাপক, অর্থনীতি বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। আপনাদের তিনজনকেই, আপনি যেহেতু চট্টগ্রাম আছেন আপনাকে স্বাগত জানাচ্ছি, সেই সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমাদের সাথে দুজনকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। শুরুতেই বাহাউদ্দিন নাসিম, আপনার কাছে একটি প্রশ্ন করতে চাই। সেটি হচ্ছে যে ৭৫ বছর আওয়ামী লীগ, যেটা আমি একাধিকবার বললাম, আপনি নিশ্চয়ই সেই আওয়ামী লীগের অনুষ্ঠান ছেড়ে বা অনুষ্ঠান করে এখানে এসেছেন। নিঃসন্দেহে একটি দলের একটি বড় মাইল ফলক এত বছর এই দলটি অতিক্রম করছে। সেই দলটির আজকে প্রতিষ্ঠাবার্ষিকী। এই দলটির কিন্তু বড় বড় অনেক অর্জন রয়েছে। প্রথমে আপনি এই অর্জনগুলো একটু বলবেন, সেই সঙ্গে একটু বলবেন দলের ব্যর্থতা কোথায় কোথায় ছিল। ধন্যবাদ। বাংলাদেশ আওয়ামী লীগ এই উপমহাদেশের একটি অন্যতম প্রাচীন, সুসংগঠিত এবং জনপ্রিয় সংগঠন। ১৯৪৯ সালের ২৩শে জুন রোজ গার্ডেনে, আপনাদের এই স্টুডিওর খুব কাছেই, আওয়ামী লীগের প্রতিষ্ঠা লাভ করেছিল। সেদিন আওয়ামী লীগকে পাকিস্তানি শাসক শোষক গোষ্ঠীর, উপনিবেশবাদী পাকিস্তানি শাসক শোষক গোষ্ঠীর হাত থেকে মূলত বাংলাদেশ এবং বাঙালি জাতিসত্তার বিকাশের পথ ধরেই আসলে যাত্রাটি শুরু হয়েছিল। যদিও আজকে যত সহজভাবে আমি বললাম, সেদিনের সেই সময়গুলো এত সহজ ছিল না। যাই হোক, গত ৭৫ বছর পূর্ণ করে আওয়ামী লীগ এগিয়ে চলছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই দলটির, আওয়ামী লীগের সৃষ্টি লগ্ন থেকেই এই দলের নেতৃত্বে, এ দল গঠনে এবং বিকাশে এবং বাঙালি জাতিগোষ্ঠীকে ঐক্যবদ্ধ করা এবং বাঙালি জাতিগোষ্ঠীকে বাঙালি চেতনায় এবং আমাদের এই ভূখণ্ডকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে পরিণত করার জন্য একটি সুদূর প্রসারী পরিকল্পনার হাতে নিয়েই তিনি ধীরে ধীরে আওয়ামী লীগকে যেমনই সংগঠিত করেছেন, তেমনইভাবে এই তৎকালীন পূর্ব পাকিস্তানের এই ৭.৫ কোটি মানুষকেও তিনি জাগিয়ে তুলেছেন। এটা একটি পরিকল্পনার ব্যাপার ছিল। এটা এমন কোনো বিষয় ছিল না চাইলেই রাতারাতিতে একটি দেশকে স্বাধীন করা, একটি জাতিকে জাগ্রত করা, ঐক্যবদ্ধ, এত সহজ কাজ ছিল না। এই দীর্ঘ চলার পথে অনেক চড়াই উতরাই, অনেক বাধা বিপত্তি, অনেক ষড়যন্ত্র, অনেক ধরনের চক্রান্তকে মোকাবেলা করে পাকিস্তানি শাসক গোষ্ঠীর সামরিক জান্তাদ আইয়ুব শাহী, মোনায়েম শাহী, ইয়াহিয়ার কাহিনী, এটা বাংলাদেশের মানুষ সবাই জানে। সেই সমস্ত দিনগুলোকে, কঠিনতম সময়গুলোকে ধাপে ধাপে পার করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতিকে ঐতিহাসিক যে মহান মুক্তিযুদ্ধ অথবা আমাদের স্বাধিকারের যে আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম, সেই সংগ্রামের তিনি ডাক দিয়েছেন। এখানে একটি বিষয় খুবই উল্লেখ করার মতো, সেটা হলো জাতির পিতা বঙ্গবন্ধু সেই সময় শেখ মুজিব
যিনিতে ঐতিহাসিক যে 6 দফা, যেটাকে বলা হয় ইতিহাসের ম্যাগনা কার্টা, সেই 6 দফাকে প্রণয়ন করে তিনি পাকিস্তানে গিয়েছিলেন সকল বিরোধী দলের, যে 65-এর পাক ভারত যুদ্ধের পরে সেখানে যে বৈঠকটি হয়েছিল সেখানে 6 দফা উত্থাপনের জন্য। কিন্তু দুঃখের বিষয় হলো সেদিন কিন্তু সে বিষয়টি নিয়ে 6 দফা উত্থাপন হয়েছে, কিন্তু আলোচনা করার বিষয়বস্তু হিসাবে কিন্তু এজেন্ডাভুক্ত বঙ্গবন্ধু করতে পারেননি। তারপরও তিনি কিন্তু সেই 6 দফার বিষয়গুলো নিয়ে আলোচনা করার কারণে সেদিন কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ফেরার পথেই লাহোরে তাকে কিন্তু হত্যা করার জন্য গুলি করা হয়েছিল। তিনি সেখান থেকে বাংলাদেশ, তৎকালীন পূর্ব পাকিস্তানে ফিরে এসে, বাংলাদেশে ফিরে এসে ঢাকায় বিমানবন্দরে তিনি কিন্তু 6 দফা বিশদ ব্যাখ্যা করে উপস্থাপন করেন এবং সেখান থেকেই শুরু হয় যাত্রা। এবং পরবর্তী পর্যায়ে আওয়ামী লীগের ভিতরেও একাধিকবার ভাঙন হয়েছে। অনেকে 6 দফাকে মেনে নিতে চায়নি, আবার অনেকেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনেক সহযোদ্ধা, সহযোগী বন্ধুরা তার সাথে একাত্ম হয়েছিলেন। সেই সকল চরম দুঃসময়গুলোও কিন্তু জাতির পিতা একাগ্র চিত্তে, দৃঢ় চিত্তে তিনি কিন্তু পার করেছেন। তাকে বারবার কারাগারে যেতে হয়েছে, বারবার তাকে মিথ্যে মামলায় অভিযুক্ত হতে হয়েছে। বঙ্গবন্ধু তো দেশটাকে একটা ভিত গড়ে দিয়ে গেল, দেশটাকে স্বাধীন করে দিয়ে গেল, আমরা স্বাধীন করে দেশ পেলাম। সেই দেশের এখন আপনারা দীর্ঘদিন ক্ষমতায় আছেন, টানা 15 বছর ক্ষমতা, এর আগে আপনারা ক্ষমতায় ছিলেন, তো যে জায়গাটায় তিনি দাঁড় করিয়ে দিয়ে গেছেন সেখান থেকে আমরা কতটুকু এগুতে পেরেছি? আমাদের তো চাওয়া পাওয়া ছিল, অনেক চাওয়া পাওয়া ছিল, সেই চাওয়া পাওয়ার জায়গাটা আমরা কতটা এগুতে পারলাম? জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি সদ্য স্বাধীন একটি দেশের ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে বাংলাদেশ নামক রাষ্ট্রটি গঠন করার কাজে তিনি হাত দিয়েছিলেন। সেটা একটা দুরূহ ব্যাপার ছিল। রাস্তাঘাট, পুল, ব্রিজ ধ্বংস, কোনো কিছুই সেখানে ছিল না। একটি নতুন রাষ্ট্র গঠনের সব কিছুই কিন্তু নতুন করে শুরু করতে হয়। সেখান থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে 3.5 বছর সময় তিনি হাতে পেয়েছিলেন। এর ভিতরে কিন্তু আমাদের দেশটি পুনর্গঠনের একটি নতুন মাত্রা কিন্তু ইতিহাস সৃষ্টি করেছিলেন জাতির পিতা। সেক্ষেত্রে আমাদের দেশের যে প্রবৃদ্ধির যে হার সেই সময় দাঁড়িয়েছিল, সেই প্রবৃদ্ধির জায়গাটা কিন্তু অদ্যাবধি আমরা পারিনি, সক্ষম হইনি। স্যার আসবো আমরা আয় ব্যয়, আমাদের অর্থনীতি, আমাদের প্রবৃদ্ধি, আমাদের জিডিপি, আমাদের রিজার্ভ, আমরা সে বিষয়ে একটা কথা বলবো। একটু যেতে চাই ডক্টর শফিউল আলম ভাই আপনার কাছে। যেমনটি বলছিলেন যে 66-র 6 দফার কথা আসলো, সেই সূত্র ধরে একটু বলতে চাই। 6 দফায় যেটা আমরা দেখি যে মানুষের অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক যে মুক্তির কথা বলা হয়েছিল, বিশেষ করে অর্থনৈতিক মুক্তির কথা, সেই জায়গাটা মানুষ ঠিক তখনই নিয়েছিলেন, নিয়ে তারা হৃদয়ে গাঁথলেন। এরপরে মুক্তিযুদ্ধ হলো, দেশ স্বাধীন হলো। যে প্রশ্ন আমি করেছিলাম, সেই অর্থনৈতিক মুক্তির যাত্রাটা যতটা যেভাবে শুরু হওয়ার কথা ছিল সেই জায়গাটায় কি আমরা এসেছি? না যদি এসে থাকি তাহলে তো খুবই ভালো, আর না এসে থাকলে আমাদের আসলে কি করণীয় ওই জায়গাটা যাওয়ার জন্য? না, ধন্যবাদ আপনাকে। এই যে আওয়ামী লীগের আজকে যে 75তম প্রতিষ্ঠা বার্ষিকী, এই 75তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমি আওয়ামী লীগের যে অসংখ্য নেতাকর্মী আছেন তাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি যে তাদের দল আজকে 75 বছর পূর্ণ করেছে। এই 75 বছর আমি বলবো যে গৌরবের 75 বছর। কারণ হচ্ছে গৌরবের 75 বছর কেন, একটু আগে নাসিম ভাই ব্যাখ্যা করেছেন যে বাংলাদেশ নামক যে জাতিরাষ্ট্র, সেই জাতিরাষ্ট্রটির জন্মের ক্ষেত্রে জাতির পিতার নেতৃত্বে আওয়ামী লীগ অগ্রণী ভূমিকা পালন করেছে। তো বাংলাদেশের জন্মের সাথে আওয়ামী লীগের ইতিহাসটা সম্পৃক্ত। এবং আপনি যদি আওয়ামী লীগের জন্মের ইতিহাস দেখেন, 1949 সালে আওয়ামী লীগের জন্মটা কেন হয়েছিল, বঙ্গবন্ধু সহ মাওলানা ভাসানী সহ যারা আওয়ামী লীগের প্রতিষ্ঠার সাথে সম্পৃক্ত ছিলেন তারা একটা বিষয় উপলব্ধি করেছিলেন যে পাকিস্তান সৃষ্টি হওয়ার পরে যে মুসলিম লীগ পাকিস্তান শাসন করত, সেই মুসলিম লীগ ছিল ধনীদের দল, আপনার জোরদারদের দল, বড়লোকদের দল, বা যদি আমি আরও তাত্ত্বিক শব্দ ইউজ করি বুর্জুয়াদের দল। আচ্ছা, তো সেই দলের বিপরীতে যে বাংলার যে মেহনতি মানুষ, বাংলার যে কৃষক, বাংলার যে শ্রমিক, বাংলার যে মধ্যবিত্ত,
এই মধ্যবিত্ত কৃষক শ্রমিকের যে অধিকার, তার যে ন্যায্য পাওনা, সেই ন্যায্য পাওনা আদায়ের জন্য একটা রাজনৈতিক শক্তি দরকার ছিল। তো আওয়ামী লীগ সেই রাজনৈতিক শক্তি হিসাবে আবির্ভূত হয়েছে। আপনি যেটা বললেন যে ৬৬ সালে বঙ্গবন্ধু যে ৬ দফা দিয়েছিলেন, সেই ৬ দফার মধ্যে বঙ্গবন্ধু কি দেখিয়েছিলেন? দেখিয়েছিলেন যে দুই পাকিস্তানের মধ্যকার যে বৈষম্য, যে বাংলাদেশের সম্পদ পাকিস্তানে চলে যাচ্ছে। আপনার এই যে টু ইকোনমি থিওরি, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক রেহমান সোবহান, নুরুল ইসলাম থেকে শুরু করে আরও অনেকে ছিলেন, প্রফেসর মোশাররফ, এই যে বঙ্গবন্ধুর সাথে সম্পৃক্ত হয়ে তারা যে টু ইকোনমি থিওরিটা দিয়েছিলেন, যে কিভাবে পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানকে শোষণ করছে। তো এই জায়গায় দাঁড়িয়ে যে অর্থনৈতিক বৈষম্য, রাজনৈতিক বৈষম্য এবং সকল ক্ষেত্রে বৈষম্য, ধরেন এই যে রাষ্ট্রের বিভিন্ন পদে পদায়নের ক্ষেত্রে, সর্বক্ষেত্রে যে বৈষম্য ছিল, সেই বৈষম্যের বিপরীতে দাঁড়িয়ে বঙ্গবন্ধু কিন্তু তখন একটা স্বাধিকার আন্দোলনের যে ডাক দিয়েছিলেন, যে বা আপনার যে অটোনমি চেয়েছিলেন, সেই অটোনমি আপনি যদি 6 পয়েন্ট মুভমেন্টের যে পয়েন্টগুলো দেখেন, সেগুলো এক সেন্সে আপনি যদি গভীরভাবে বিশ্লেষণ করেন, সেগুলো কিন্তু আমাদের স্বাধীনতারই দলিল। যে প্রকারান্তরে বলা যায় যে এমনভাবে উনি আলাদা মুদ্রার কথা বললেন, আলাদা সেনাবাহিনীর কথা বললেন, যে প্রকারান্তরে ওইখানেই কিন্তু স্বাধীনতার বীজটা নিহিত। যে পরবর্তীতে বঙ্গবন্ধু যে একটা স্বাধীন রাষ্ট্র ঘোষণা করবেন, রাষ্ট্র ঘোষণার দিকে যাবেন, রাষ্ট্র বিনির্মাণের দিকে যাবেন, সেইটার আলামত কিন্তু এই 6 পয়েন্ট মুভমেন্টের মধ্যেই ছিল। এইখানে যে অর্থনৈতিক বৈষম্যের কথা বলা হয়েছে, সেই জায়গা থেকে বঙ্গবন্ধু বাংলাদেশকে উত্তরণের চেষ্টা করেছিলেন। সেইটার সবচেয়ে বড় দলিল কোনটা? আপনি বঙ্গবন্ধু ক্ষমতায় আসার পরে উনি যে প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনাটা তৈরি করেছিলেন, সেই প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনায় যদি আপনি যান, ওইখানে কিন্তু খুব সুন্দরভাবে বাংলাদেশ রাষ্ট্রের অর্থনৈতিক সমৃদ্ধি কী হবে, বিভিন্ন ক্ষেত্রে সরকার কি করবে, রাষ্ট্র কিভাবে এগিয়ে যাবে, পুরো বয়ানটা কিন্তু সেই আপনার এই যে ফার্স্ট 5 ইয়ার প্ল্যানের মধ্যে আছে। স্যার, আসবো আপনার কাছে। আমি একটু বঙ্গবন্ধুকে হত্যার পরে কিন্তু সেই 5 ইয়ার প্ল্যানটাকে ছুঁড়ে ফেলা হলো এবং সেই প্ল্যানটাকে কিন্তু লুকিয়ে ফেলা হলো, এটাকে খুঁজে বের করতে হয়েছে। কিন্তু ডক্টর শফিউল আলম ভাই, আপনার কাছে আমি আবার আসবো, একটু যেতে চাই ডক্টর এইচ.এম. সলিমুল্লাহ। আপনি শুনছিলেন ডক্টর শফিউল আলম ভূঁইয়া বলছিলেন, টু ইকোনমিক থিওরির কথা বললেন, পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান, সেই সময়ের আয়ের যে বৈষম্যর কথা তিনি বললেন, সেই সময়টা আমরা পার করেছি। এখন আমরা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের নাগরিক। আমরা এই স্বাধীন সার্বভৌম দেশটির যে স্বাধীনতা সংগ্রামের যে ইতিহাস, সেখানে আওয়ামী লীগের নাম ওতপ্রোতভাবে জড়িত। এই দলটির হাত ধরেই বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। এখন সেই দলটির আজকে ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী। দলটি দীর্ঘদিন ক্ষমতায় আছে, ২৪ বছর সব মিলিয়ে, আজকে টানা ১৫ বছর ক্ষমতায়। সেই জায়গাটায় আগের যে অর্থনীতির চিত্র আমরা দেখেছি, এখন যে জায়গাটা আমরা আছি, সেই জায়গাটার একটু তুলনামূলক বিশ্লেষণ আপনার কাছে জানতে চাচ্ছি। ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা এই বাংলাদেশ স্বাধীন করেছি। বাংলাদেশ এখন একটি মধ্যম আয়ের দেশে আছে। বঙ্গবন্ধুর কন্যা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা বাংলাদেশকে আজকে এমন একটি উন্নত অবস্থায় নিয়ে গিয়েছি, যেটা আজকে পুরো বিশ্বে বাংলাদেশকে একটা রোল মডেল হিসেবে দেখছে। আমরা একটা সুন্দর অর্থনৈতিক মজবুত ভিত্তির উপরে আছি। আপনারা দেখেছেন গত কয়েকটি বাজেটে সেটার প্রতিফলন ঘটেছে এবং আমাদের যে অর্থনৈতিক উন্নয়নগুলো আমরা বিভিন্ন জায়গায় দেখছি, বিশেষ করে আপনার আমদানি রপ্তানি বাণিজ্যের ক্ষেত্রে, আপনার চাকরির ক্ষেত্রে, আপনার শিক্ষা ক্ষেত্রে, স্বাস্থ্য ক্ষেত্রে, প্রতিটা ক্ষেত্রে আমরা যথেষ্ট উন্নয়নে একটা দাবিদার আমরা করতে পারছি। এবং আমাদের একটা বড় সমস্যা এখন যেটা আমরা দেখছি, সেটা হচ্ছে দ্রব্যমূল্যটাকে আমরা যদি নিয়ন্ত্রণ করতে পারি, বা আমরা বাজারে যে সিন্ডিকেটের কথা আমরা দেখছি, বাজারের সিন্ডিকেটটাকে যদি আমরা ভেঙে দিতে পারি, তাহলে আমাদের যে অর্থনৈতিক অর্জন, যে উন্নয়নটা, সেটা আরও বেশি বেগবান হবে বলে আমি মনে করি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সহ তার মন্ত্রণালয়ের সদস্যরা দিনরাত পরিশ্রম করছেন, চেষ্টা করছেন দেশকে একটি ভালো অবস্থানে নিতে। এবং আপনারা দেখছেন বিভিন্ন মেগা প্রকল্পগুলো, যেগুলো এখন অনেকগুলো অলরেডি বাস্তবায়িত হয়ে গেছে, আরও অনেকগুলো বাস্তবায়নের পথে। এবং সেই মেগা প্রকল্পগুলোর সুবিধা আমরা পাচ্ছি। আপনি ঢাকার দিকে তাকিয়ে দেখেন, ঢাকায় যে সমস্ত ফ্লাইওভার হয়েছে, যে সমস্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়েছে, ঢাকা বিমানবন্দরের দিকে তাকিয়ে দেখেন,
আমূল পরিবর্তন এসেছে দেশের যোগাযোগ ব্যবস্থায়, এবং একটি দেশের অর্থনৈতিক উন্নয়নে যাওয়ার পূর্ব শর্তই কিন্তু যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন। তাহলে যোগাযোগ ব্যবস্থা সারা বিশ্বে, সারা দেশের মধ্যে একটা নেটওয়ার্ক তৈরি হয়ে গেছে। আপনি পদ্মা সেতুর উপর দিয়ে এখন গাড়ি কত দ্রুত চলে যাচ্ছে, আপনার রেল যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন হয়েছে। তাহলে এই বিষয়গুলো প্রত্যেকটা কিন্তু এই স্বাধীনতার পরে আমরা বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছিল বাংলাদেশকে একটা উন্নতির সোপানে নিয়ে যাবে, সেটা আজকে আমরা দেখছি, সেটা আমরা আজকে সুফল পাচ্ছি, সেটা আমরা আজ নিজ চোখে দেখছি। তো আমরা আশা করব বঙ্গবন্ধু কন্যার হাতে দেশ আরও এগিয়ে যাবে, এবং শুধু উনার একার উপর আমরা আসলে দায়িত্বটা দিতে পারবো না, আমাদের সবাইকে যার যার নিজস্ব অবস্থান থেকে আমাদেরকে যার যার দায়িত্বগুলো পালন করতে হবে। জি, ডক্টর এইচ.এম. সলিমুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আমাদের সাথেই থাকেন, আমরা আপনার কাছে আবারও আসবো। জনাব আফামা বাহাউদ্দিন নাসিম এবং ডক্টর শফিউল আলম ভূঁইয়া, আমাদের একটা বিরতির সময় হলো, বিরতির পরে এসে আপনাদের সাথে আমি আবার কথা বলবো। দর্শক, এই পর্যায়ে বিরতি নিচ্ছি, ফিরছি শীঘ্রই, আশা করি সাথেই থাকবেন। দর্শক, স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজনে এখন প্রকাশ অনুষ্ঠানে। আমরা কথা বলছিলাম গৌরবের ৭৫ এই বিষয় নিয়ে। স্টুডিওতে আমার সাথে রয়েছেন আফামা বাহাউদ্দিন নাসিম এবং ডক্টর শফিউল আলম ভূঁইয়া। আমি বাহাউদ্দিন নাসিম আপনার কাছে আবার আসতে চাই। সেটি হচ্ছে যে অনেকে সমালোচনা করেন যে বাংলাদেশ আওয়ামী লীগ দেশ চালাতে গিয়ে তারা অনেকটা বেশি আমলাতন্ত্রের নির্ভর করছে, ওইটার উপর তাদের বেশি জোর চলে গিয়েছে। কিন্তু রাজনৈতিক দল এবং প্রশাসন যখন একাকার হয়ে যায়, মিলেমিশে একাকার হয়ে যায়, তখন সেই জায়গাটা কি শূন্যতার সৃষ্টি হয় না? বা সেই জায়গাটা একটা কি বার্তা দেয় দেশবাসীকে? যদি এই বিষয়ে একটু বলতেন। ধন্যবাদ। দেখুন, একটি দেশ যখন চালাতে হয়, সরকার যখন গঠন হয়, সরকার পরিচালনার জন্য সবাইকেই কিন্তু দরকার আছে। আচ্ছা, আমলা নির্ভর, মানে আমলা ছাড়া কি দেশ পরিচালনা করা যায়? বিশ্বে এমন কোনো কি নজির আছে? আমলাদেরও প্রয়োজন আছে। রাজনৈতিক নেতৃত্ব, জনগণের ভোটে যারা নির্বাচিত হবে, জনপ্রতিনিধি, তারা দিক নির্দেশনা দিবে, তারা তাদের নির্বাচনী ইশতেহার অনুযায়ী দেশ পরিচালনা করবে। সেই পরিচালনার ক্ষেত্রে আমরা তার কাজগুলো করবে, যার যার জায়গা থেকে সে কাজ করে। যেটা জায়গায় তো যার যেটা আলাদা করা আছে। এখানে এই কথাটা প্রায়শই শোনা যায় যে আমলা নির্ভর হয়ে গেছে, কখনো শোনা যায় ব্যবসায়ী নির্ভর হয়ে গেছে, কখনো শোনা যায় যে সরকার আর দল একাকার হয়ে গেছে। দল তো কখনো একাকার হতে পারে না। আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল, বাংলাদেশের জনপ্রিয় রাজনৈতিক দল, বাংলাদেশের মানুষের প্রত্যাশা, একটি দল, বড় বিশাল দল। এই দলটি দেশ পরিচালনা করছে। এই দলের গত 15 বছর পার হয়ে 16 বছরে পা দিয়েছে, একটানা দেশ পরিচালনা করছে। এই দেশ পরিচালনার ক্ষেত্রে সফলতা আছে, এই পরিচালনার ক্ষেত্রে সমালোচনা আছে, থাকতেই পারে। কিন্তু আজকের বাংলাদেশের যে পরিবর্তন, আজকে বাংলাদেশের যে বিশাল পরিবর্তন হয়েছে গত 15 বছর পার হিসাব করলে, সেই জায়গাটা নিয়ে কি আমরা কখনো আলোচনা করি? সেই আলোচনার ক্ষেত্রে কি আমরা কতটুকু ইতিবাচকভাবে আমরা আলোচনা করি? এই যে বিস্ময়কর যে পরিবর্তন, এই পরিবর্তনের দিকটা না তাকিয়ে আমরা শুধু সমালোচনার জন্য অথবা বিরোধিতার জন্যই যদি বলা হয় যে আওয়ামী লীগ হারিয়ে গেছে, কোথায় হারিয়ে গিয়েছে? আওয়ামী লীগ এমন একটি রাজনৈতিক দল, আজকে 75 বছরে এই দলটি একটি মহীরুহে পরিণত হয়েছে। তার বিশালত্ব, তার অর্জন, তার সফলতা, তার যে সার্থকতা, সেটাই তো বাঙালির ইতিহাসের সাথে, বাংলাদেশের সৃষ্টির সাথে, বাঙালির অর্জনের সাথে, বাংলাদেশের মানুষের গৌরব গাথা যদি আমরা আলোচনা করি, পর্যন্ত সব জায়গায় আওয়ামী লীগ আছে। আওয়ামী লীগ দেশ পরিচালনা করছে, সরকারে আছে, এবং সরকারটা কার? আওয়ামী লীগ নামক ঐতিহাসিক রাজনৈতিক দলের। এই দলের সভাপতিত্ব কে করছেন? বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা, যিনি বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন অত্যন্ত সফলতার সাথে। এক্ষেত্রে দলের পরিচয় থাকবে, এটাই তো স্বাভাবিক। সরকার সরকারের জায়গা থেকে কাজ করছে, সরকার সরকারের জায়গা থেকে দেশের কাজ করছে, দেশের উন্নয়নে, মানুষের জনগণের কল্যাণে এত প্রজেক্ট, এত কার্যক্রম করছে। তার পাশাপাশি রাজনৈতিক দল হিসেবে আমি মনে করি সবচেয়ে সফল রাজনৈতিক দল
বাংলাদেশ আওয়ামী লীগ। গত ৭৫ বছরে অনেক চড়াই উতরাই, বাধা বিপত্তি, অনেক ষড়যন্ত্র হয়েছে। আমাদের অনেক হাজার হাজার নেতা কর্মী জীবন দিয়েছে। বিশেষ করে মানে আমাদের যে মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ৭৫-এর ঘাতকরা নির্মমভাবে হত্যা করেছে। তার পরিবারের, তার সহধর্মিণী সদস্যদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। জাতীয় ৪ নেতাকে কারাগারের অভ্যন্তরে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তারপরও কিন্তু আওয়ামী লীগ বিলীন হয়ে যায়নি, আওয়ামী লীগ নিঃশেষ হয়ে যায়নি। আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজনৈতিক দল হিসেবে যে সেই চরম দুঃসময়ে ঘুরে দাঁড়িয়েছে, আমাদের গণতন্ত্রকে উদ্ধার করেছে। স্বৈরতান্ত্রিক সরকার, সামরিক সরকারের যে গণতন্ত্রকে যে হত্যা করেছিল, সেখান থেকে কিন্তু গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়েই দেশরত্ন শেখ হাসিনা মানুষের গণতান্ত্রিক অধিকার, ভাতের অধিকার প্রতিষ্ঠা করেছে। আজকে দেশ পরিচালনা করেও সারা বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল হিসেবে দেশরত্ন শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে স্বীকৃতি পেয়েছে। এটা কিন্তু আওয়ামী লীগের নেতা হিসেবে অথবা আওয়ামী লীগ একজন কর্মী হিসেবে আমার কথা নয়, একটা বিষয় মানে আপনি বলছেন সারা দুনিয়ার কথা। এর স্বীকৃতি তো বাংলাদেশেই আমার মনে হয় দিতে আমাদের একটু কষ্ট হয়। কেন এত আমরা কুণ্ঠিত হই, কেন আমরা এত কুণ্ঠাবোধ করি, আমি আসলে বুঝি না। আপনি এই একটা বিষয় আসছে আমার, সেটা একটু শেয়ার করি। সেটা হচ্ছে যে আপনি ডেভেলপমেন্টের কথা বললেন, উন্নয়নের কথা বললেন। আওয়ামী লীগের নানা রকম উন্নয়ন করেছে, অবশ্যই সেটা আমরা স্বীকার করি, আমরা সেই উন্নয়ন দেখছি, সেই উন্নয়ন আমরা উপভোগ করছি। একটা প্রশ্ন ধরেন, আমার যে বয়স, আমি কেন এই উন্নয়নগুলো অনেক আগে কেন পেলাম না? অনেক আগে কেন পদ্মা সেতু হলো না? অনেক আগে কেন মেট্রো রেল হলো না? ফ্লাইওভার হলো না? এতদিন আপনারা আছেন, সেই আপনাদের দল সেই 1949-এর 23 জুন প্রতিষ্ঠা হলো, এরপরে দেশ স্বাধীন হলো, আপনারা 24 বছর ক্ষমতায় থাকলেন, এর আগে অনেক সরকার ক্ষমতায় ছিলেন, কিন্তু এই উন্নয়নগুলো এত দেরিতে কেন হলো এই একটি দেশের জন্য? 54 বছর একটি দেশ স্বাধীনতা পেয়েছে, তারপরে আমরা অনেক পিছিয়ে, কিন্তু এগুলো অনেক আগে হওয়ার দরকার ছিল। ধন্যবাদ। এটাই তো আমাদেরও কথা, সেই জায়গাটাতেই তো আমরা আসছি। 1975 সালের 15ই আগস্ট, এটা এমন একটি কালো অধ্যায়ের সূচনা হলো। কারা করলো সেটা বড় প্রশ্ন, কিন্তু সেই যে শাসক গোষ্ঠী, সামরিক জান্তা, যারা বাংলাদেশের বিরোধী, যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী, যারা মুক্তিযুদ্ধের যে লক্ষ্য ছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতির যে অর্থনীতির মুক্তির জন্য তিনি যে পথে এগিয়ে যেতে চাচ্ছিলেন, সেই পথে যখন সফলতার দিকে এগিয়ে যাচ্ছেন, ঠিক তখনই কিন্তু এই বাংলাদেশ বিরোধী গোষ্ঠী, যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাসী নয়, যারা সাম্প্রদায়িক গোষ্ঠী, যারা সাম্প্রদায়িক রাজনীতি করে, যারা পাকিস্তানি ভাবধারায় পাকিস্তানি স্টাইলে সাম্প্রদায়িক রাজনীতি করেছে, যারা সেই শক্তি, সাম্রাজ্যবাদী গোষ্ঠী, দেশীয় ও আন্তর্জাতিক চক্রান্তকারীরাই কিন্তু নীল নকশা করে 1975 সালের 15ই আগস্ট আমাদের মহান নেতা জাতির পিতাকে হত্যা করে। এই জাতির পিতার এই হত্যাকাণ্ডের ভিতর দিয়ে বাঙালির স্বপ্নসাদ, বাঙালির চেতনা, বাঙালির যে স্বপ্ন, জাতির পিতা সারা জীবন আজন্ম যে স্বপ্ন দেখেছেন, সেই স্বপ্নকে ধূলিসাৎ করার জন্যই কিন্তু এই নির্মম হত্যাকাণ্ডটি ঘটানো হয়েছে। এবং সেখান থেকেই আমরা উল্টো পথে যাত্রা শুরু করছি, সেখান থেকেই অন্ধকার যুগের সূচনা হয়েছে। সেই অন্ধকার যুগ থেকে বেরিয়ে আসতে আমাদেরকে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা 1981 সালে 17ই মে বাংলাদেশে, আমি যে কথাটি বলতে দেন আমাকে, এই যে উনি ফিরে আসার পর থেকে 21 বছর আমাদের লেগেছে, লড়াই করতে হয়েছে, গণতন্ত্রের সংগ্রাম, ভোটের অধিকারের সংগ্রাম। দেশের গণতন্ত্র কি সেনা ছাউনিতে কতিপয় উচ্চাভিলাষী সামরিক জান্তার হাতে বন্দী থাকবে, না জনগণ যে দেশের জনগণের হাতেই সেই ক্ষমতা ফিরে আসবে? সেটা আমাদের 21 বছর লড়াই সংগ্রাম করতে আসবো আপনার কাছে, এটা কিন্তু কম কথা নয়। এই আপনার কাছে আমরা যা হারিয়েছি, আমরা যে পিছিয়ে পড়েছি, এই পিছিয়ে পড়ার জন্যই তো আজকে আমাদের এত, আপনার যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো আমরা অনেক আগেই হয়তো আমরা করতে সক্ষম। ডক্টর শফিউল আলম ভাই, আপনার কাছে আমি আসবো। আমি একটু যেতে চাই চট্টগ্রাম, সেখান থেকে এসে আপনাকে আমি শেষ করব এই পর্ব। আমি একটু যেতে চাই ডক্টর এইচ এম সলিমুল্লাহ,
আপনি আলোচনা শুনছিলেন, আমি একটু অন্যভাবে শুরু করি আপনার কাছে। সেটি হচ্ছে যে আপনি বললেন যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের কথা বললেন, এখন বিষয়টা হচ্ছে যে সিন্ডিকেটের কথা আপনি বলেছেন। প্রশ্ন হচ্ছে যে এই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের ক্ষেত্রে সরকার যেভাবে কাজ করছে, ভোক্তা অধিকার অন্যান্য সংগঠন যেভাবে বাজারে যাচ্ছে, যে জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণের কথা তারা বলছে, নানান রকম শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে, এইটা কি খুব বেশি মানে যথোপযুক্ত এই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের ক্ষেত্রে? সেই জায়গাটায় যদি যথোপযুক্ত না হয়ে থাকে তাহলে আসলে আরো কি কি করণীয় দরকার, মানে এটাই কি শেষ কিনা নাকি আরো কিছু আমাদের করণীয় দরকার? ধন্যবাদ আপনার সুন্দর প্রশ্নের জন্য। আসলে এটা একটা বড় সমস্যা আমাদের বর্তমান অর্থনৈতিক এই অবস্থায়। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা গেলে আমাদের একটা বৃহৎ জনগোষ্ঠী যারা একটা নির্দিষ্ট দারিদ্র্য সীমায় বসবাস করছে তারা কিন্তু অনেক বেশি উপকৃত হতো, এবং শুধু তারা নয়, যারা মধ্যম আয়ের লোক আছে, যারা নিম্ন মধ্যবিত্ত আছে, তারাও কিন্তু এখান থেকে সুবিধা পেত। তো এখন দ্রব্যমূল্য কেন বাড়ছে, কেন নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, এটা কিন্তু আমরা যারা অর্থনীতি নিয়ে পড়াশোনা করছি তারা এক ধরনের আলোচনা করছি বইয়ের ভাষায়, কিভাবে আমাদের প্রাইস লেভেল বাড়ে, কিভাবে কী করলে প্রাইস লেভেল কমবে, মানি সাপ্লাই বাড়ালে কিভাবে প্রাইস লেভেল কমে, এই বিষয়গুলো অর্থনীতির ভাষা। কিন্তু এর বাইরে যদি আমরা একটু দেখি, এখানে সরকারের একটা বড় ভূমিকা অবশ্যই আছে, এবং সরকারের আসলে একা, আমাদের প্রাইম মিনিস্টারের একার পক্ষে তো আর এটা সম্ভব নয়। উনি ওনার যারা মন্ত্রী আছেন, মন্ত্রীর সাথে আমলা আছে, আমলার সাথে স্থানীয় সরকার পরিষদ আছে, উপজেলা পরিষদ আছে, জেলা পরিষদ আছে, সবাইকে একযোগে এটার বিষয়ে অবশ্যই ভূমিকা রাখতে হবে আমি মনে করি। এখন যে সমস্ত দ্রব্য বাজারে যারা সিন্ডিকেট, যারা এই বাজারগুলোকে নিয়ন্ত্রণ করছে, তাদেরকে আসলে আইনের আওতায় এনে তাৎক্ষণিক শাস্তি দেওয়াটা খুব জরুরি। এখন তারা যদি আবার মামলা করার সুযোগ পায়, মামলার বিপরীতে মামলা করে তারা যদি স্টে নিয়ে আসে উপরে আদালত থেকে, তাহলে কিন্তু সে বিষয়ে তারা একটা সুযোগ পেয়ে যাচ্ছে। তা আমার মনে হয় তাৎক্ষণিকভাবে কিছু, সবাই তো না, কিছু ব্যক্তি এই কাজগুলো করছে, কিছু স্বার্থান্বেষী মহল যারা দেশকে অস্থিতিশীল করতে চায় তারা এই কাজগুলো করছে। তা আমি মনে করি এক্ষেত্রে যারা উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন, বিভাগীয় প্রশাসন যারা আছে, তারা যদি তাৎক্ষণিক শাস্তির ব্যবস্থা করতে পারে এবং একটা দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া যায়, তাহলে আমার মনে হয় দ্রব্যমূল্যটা একটা নিয়ন্ত্রণে আসা সম্ভব হবে। আর বাজারে যোগানের সাথে বাজারের চাহিদার সামঞ্জস্য হলেই দ্রব্যমূল্যটা একটা ভারসাম্য অবস্থা থাকে। আমরা অর্থনীতির ভাষায় সেটা পড়ে আসছি। জি জি, ডক্টর এইচ এম সলিমুল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আমরা বুঝতে পেরেছি আপনার বক্তব্য। আমি একটু যেতে চাই ডক্টর শফিউল আলম ভাই, আপনার কাছে একটি প্রশ্ন করতে চাই। সেটি হচ্ছে যে আপনার মানে সরকারি দল, রাজনৈতিক দল, সরকার, নানা রকম ব্যাপার স্যাপার এখানে আছে। মানে আওয়ামী লীগের বিরুদ্ধে একটা কথা এরকম আসছে যে ক্ষমতাসীন আওয়ামী লীগ যতটা শক্তিশালী, তার চেয়ে বেশি শক্তিশালী তারা যখন বিরোধী দলে থাকে, তারা বেশি কার্যকর, বেশি শক্তিশালী, বেশি জনমুখী। কিন্তু ক্ষমতায় আসার পরে সেই জনমুখী বা সেই কার্যকারিতা কতটা আসলে ভুলুণ্ঠিত হয়, সেই জায়গাটা যদি একটু বলতেন। এইটার সাথে আমি একমত না। আপনি যেইভাবে বিষয়টাকে, আপনি একমত কিনা সেটা আমার প্রশ্ন ছিল। আপনি যেইভাবে বিষয়টাকে উপস্থাপন করলেন সেই জায়গাটার সাথে আমি একমত না। কারণ হচ্ছে যে আপনি এই যে আওয়ামী লীগ 96 সালে 75-এর পরে প্রথম ক্ষমতায় আসলো, আপনি 96 থেকে 2001, তারপরে আপনি 2009 থেকে শুরু করে এই পর্যন্ত আপনি যদি আওয়ামী লীগের সময়ে যে উন্নয়ন কর্মকাণ্ডগুলো সম্পন্ন হয়েছে সেইগুলোকে যদি বিশ্লেষণ করেন, বিশেষ করে এই যে একটু আগে আমার সহদুই আলোচক যেভাবে আলোচনা করলেন, আপনিও স্বীকার করলেন যে বাংলাদেশ আজকে সারা পৃথিবীতে উন্নয়নের রোল মডেল। এটা কে বলছে? এটা কি আমি বলছি? আমি তো বলছি না, এটা জাতিসংঘ বলছে। জাতিসংঘ বলছে, বিশ্ব ব্যাংক বলছে, সবাই বলছে যে অনেক স্বল্পোন্নত দেশের জন্য বাংলাদেশ একটা উদাহরণ। তো বাংলাদেশ যদি উদাহরণই হয়, তাহলে আপনি যেভাবে উপস্থাপন করেছিলেন সেই উপস্থাপনের সাথে কি এটা সঙ্গতিপূর্ণ? সঙ্গতিপূর্ণ না। তার মানে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে অনেক দূর অগ্রসর হয়েছে। যেমন ধরেন যে 2001-এর পরে যদি আওয়ামী লীগ ক্ষমতায় কন্টিনিউ করত, জননেত্রী শেখ হাসিনা 96 থেকে 2001-এ যে কর্মকাণ্ডগুলো করেছিলেন সেগুলোর যদি কন্টিনিউয়েশন থাকতো, তাহলে বাংলাদেশ অনেক দূর এগিয়ে যেত। মাঝখানে 5 বছরের একটা ছেদ পড়েছে। এই যে 2009 সালে 2008-এ আওয়ামী লীগ যে নির্বাচনী ম্যানিফেস্টো দিয়েছে, সেইখানে একটা যুগান্তকারী বিষয় আওয়ামী লীগ অন্তর্ভুক্ত করেছে। সেইটা কি? ডিজিটাল বাংলাদেশ। ডিজিটাল বাংলাদেশ মানে হচ্ছে একটা প্রযুক্তি নির্ভর সমাজ। আপনি যদি উন্নয়নের পথে হাঁটতে চান একবিংশ শতাব্দীতে, তাহলে আপনাকে
প্রযুক্তিকে সঙ্গে নিয়ে হাঁটতে হবে। সারা পৃথিবীর উন্নত দেশগুলো আপনার এই ডিজিটাল প্রযুক্তির উপর নির্ভর করে সামনের দিকে এগিয়েছে। আওয়ামী লীগও কিন্তু তার 2008-এর ম্যানিফেস্টোতে ডিজিটাল বাংলাদেশ করেছে, সেটার মধ্য দিয়ে সামাজিক অর্থনৈতিক অগ্রগতি সাধিত হয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ কতগুলো বিরল কাজ করেছে। যেমন ধরেন, উদাহরণ হিসেবে আমি যদি বলি পদ্মা সেতু, আপনার মনে পড়ে কিনা যে যখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু নির্মাণের সিদ্ধান্ত নেন, বাংলাদেশের অনেক অর্থনীতিবিদ বলেছিলেন যে নিজস্ব অর্থায়নে যদি পদ্মা সেতু করা হয় তাহলে বাংলাদেশের অর্থনীতি ধসে পড়বে। শেখ হাসিনা কিন্তু অনড় ছিলেন যে বাংলাদেশের নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু হবে। এখন এই পদ্মা সেতুটা কি আসলে? পদ্মা সেতু তো শুধু একটা সেতু না, পদ্মা সেতু কিন্তু বাংলাদেশের যে এই যে অর্থনৈতিক সমৃদ্ধি, বাংলাদেশ যে নিজের পায়ে দাঁড়িয়েছে তার একটা মাইল ফলক। সারা পৃথিবীকে বাংলাদেশ দেখিয়েছে শেখ হাসিনার নেতৃত্বে যে বাংলাদেশ নিজে সিদ্ধান্ত নিতে পারে, নিজস্ব অর্থায়নে এত বড় মেগা প্রকল্প সে বাস্তবায়ন করতে পারে। কারণ পৃথিবীতে আমাজনের পরে সবচাইতে খরস্রোতা নদী হচ্ছে পদ্মা, সেটার উপরে ব্রিজ নির্মাণ করে যোগাযোগ ব্যবস্থায় যে যুগান্তকারী পরিবর্তন, এটা তো আগে কেউ কখনো ভাবতে পারেনি যে এটা সম্ভব। তারপরে বাংলাদেশে আজকে আপনি যদি ঢাকা শহর থেকে বেরিয়ে বাংলাদেশের আনাচে কানাচে পথে প্রান্তরে যদি ঘুরে বেড়ান আপনি, যে বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থায় যে যুগান্তকারী পরিবর্তন হয়েছে এটা অবিস্মরণীয়। এখন প্রশ্ন হচ্ছে যে এই যুগান্তকারী পরিবর্তনগুলোর সাথে কিছু কিছু জায়গায় সমস্যা হচ্ছে। সেই সমস্যাটা কি? সমস্যাটা যেটা একটা বলা হচ্ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির অভ্যন্তরীণ কারণ আছে, বৈদেশিক কারণ আছে। ধরেন আমরা করোনা মহামারীর পরে বা অর্থনীতি যখন ঘুরে দাঁড়াচ্ছিল তখন রাশিয়া ইউক্রেন যুদ্ধ, তারপরে আমাদের বাংলাদেশ ব্যাংকেরও কিছু সিদ্ধান্ত নিতে বিলম্ব, সব কিছু মিলিয়ে এই জায়গাটায় আমরা চাপের মধ্যে আছি অর্থনীতি। কিন্তু মোটা দাগে আপনি যদি আমাদের যে জিডিপি, পার ক্যাপিটা ইনকাম থেকে শুরু করে সকল ইন্ডিকেটরে দেখেন, যে আপনি ওয়ার্ল্ড ব্যাংক, IMF থেকে শুরু করে সবাই কিন্তু বলছে বাংলাদেশের অর্থনীতি সঠিক পথে আছে এবং বাংলাদেশের অর্থনীতি সামনের দিকে এগিয়ে। বিরতির পরে এসে বাকিটা শুনবো। দর্শক, এ পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, ফিরছি শীঘ্রই, আশা করি সাথেই থাকবেন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন এখন প্রকাশ অনুষ্ঠানে। আমরা কথা বলছিলাম গৌরবের 75। স্টুডিওতে রয়েছে ফর্মা বাহাউদ্দিন নাসিম এবং ডক্টর শফিউল আলম ভূঁইয়া। আমি বাহাউদ্দিন নাসিম আপনার কাছে আসতে চাই, সেটি হচ্ছে যে বঙ্গবন্ধুর আওয়ামী লীগ দেশকে স্বাধীনতা এনে দিয়েছে, আর তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে অর্থনৈতিক মুক্তির দ্বার প্রান্তে নিয়ে গেছে। প্রশ্ন হচ্ছে, দ্বার প্রান্ত থেকে পুরোপুরি মুক্তি কবে মিলবে? দেখুন, আমরা স্বপ্ন দেখিয়েছি, আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা অন্ধকারের থেকে আলোর পথে আমাদেরকে নিয়ে এসেছে। আমরা অর্থনৈতিকভাবে একটা ব্যাপক পরিবর্তন হয়েছে, এখন আমরা সমৃদ্ধির পথে হাঁটছি। আমরা চাই শোষণ বৈষম্য কমিয়ে এনে আমাদের দেশের প্রতিটি নাগরিক উন্নত সমৃদ্ধশালী দেশের মতো আমরা হতে চাই, আমাদের স্বপ্ন আছে, কিন্তু আমরা সেই যাত্রায় আমরা এগিয়ে যেতে চাই। এবং এটা আমরা যেমন দুটি ধাপে, আমাদের 2031 সালের ভিতরে আমরা একটা পর্যায়ে এবং 2041 সালে আমরা সমৃদ্ধশালী দেশের কাতারে আমরা মর্যাদার সাথে আমাদের দেশকে, জাতিকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। এই স্বপ্ন পূরণেই আমাদের শেষ কাজ। একটি দেশ, একটি জাতি, তার স্বপ্ন থাকবে, সে এগিয়ে যাবে। আমরা সেই জায়গায় যেতে চাই যেটা আমাদের মহান নেতা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে কথাটি বলেছেন, সোনার বাংলাদেশ গড়তে চাই। আজকের যে ডিজিটাল বাংলাদেশ, আজকের যে বিজ্ঞান প্রযুক্তির সাথে তাল মিলিয়ে সম্মিলিতভাবে আমরা যে বাংলাদেশ বিনির্মাণ করার পথে আমরা হাঁটছি, সেই চলার পথের মধ্য দিয়েই কিন্তু আমরা একসময় সোনার বাংলাদেশ আমরা গড়তে চাই। আমার মনে হয় আমরা দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছি। হ্যাঁ, এই পথটি পার হওয়া এখন একটুখানি হোঁচট বাংলাদেশ না, সারা বিশ্ব খেয়েছে। যে বৈষয়িক যে কারণগুলো আছে এটা তো একটু আগেই আলোচনা করলেন। সেই কাজগুলোকে সামনে রেখে আমরা কিন্তু আমাদের যত বারবার আমরা যেভাবে অপপ্রচারের সম্মুখীন হই, বিশেষ করে বাংলাদেশ এবং আমাদের
সরকার দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে যে সরকারটি পরিচালিত হচ্ছে, এখানে সরকারের ভালো যে দিকগুলো আছে সেগুলোকে কিন্তু অ্যাপ্রিসিয়েট করতে হবে এবং এই সমালোচনার বিষয়গুলো থাকতেই পারে, সেগুলোকেও কিন্তু গঠনমূলক সমালোচনা করতে হবে এবং সেই জায়গাটাতে কিন্তু আমরা পারছি না। একটি দেশ, একটি রাষ্ট্র সামনের দিকে এগিয়ে যেতে হলে শুধুমাত্র যে দলটি রাষ্ট্র পরিচালনা করেছে, সরকার পরিচালনা, তাদের একার কাজ না। এক্ষেত্রে সকলের অংশগ্রহণ দরকার, সকলের সমর্থন দরকার, নৈতিক সমর্থন দরকার, সকল রাজনৈতিক দলেরও, যারা অন্তত গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল, যারা দেশপ্রেমিক, যারা দেশের মানুষের কল্যাণের জন্য চিন্তা করে, তাদেরকেও কিন্তু ভূমিকা রাখতে হবে। যেমন দ্রব্যমূল্য নিয়ে যে আলোচনাটি আছে, এটা কোনো অমূলক নয়, এটা নিয়ে একটা সমস্যা তো আছেই, আমাদের দেশ নয়, সারা বিশ্বেই আছে। তারপরও এটাকে কিভাবে কাটানো যায়, অর্থনীতিবিদ শিক্ষক বললেন, প্রফেসর সাহেব বললেন যে আমাদের এগুলো কাটাতে হবে। কাটানোর পথটা কি? শুধুমাত্র ব্যবসায়ীদের ভিতরে যারা দুষ্ট চক্র আছে, যারা অসৎ ব্যবসায়ী, তাদেরকেই নিয়ন্ত্রণ করা নয়। আমার মনে হয় আমাদের সর্বস্তরের, আমাদের নাগরিক দায়িত্ব কিন্তু সকলের আছে, সবাইকে সচেতন হতে হবে এবং সেক্ষেত্রে গণমাধ্যম থেকে আরম্ভ করে আমাদের দেশের বিভিন্ন শ্রেণী পেশার যারা আছেন সবাইকে এগিয়ে আসতে হবে এবং এই জায়গাগুলোকে শুধুমাত্র আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে গ্রেপ্তার করা অথবা সাটিয়ে দিলেই সব সমস্যার সমাধান হবে তা তো নয়। এক্ষেত্রে আমাদেরকেও সবাইকে এগিয়ে আসতে হবে, সচেতন হতে হবে এবং সাপ্লাই লাইনগুলোকে, যে ক্ষেত্রে অনেক জায়গায় অনেক ধরনের সমস্যার সৃষ্টি হয়, এগুলো আমাদের দেশে হচ্ছে, এগুলোকেও দূর করতে হবে। এটা সরকারের পক্ষ থেকে চেষ্টার কোনো অন্ত নেই। সরকারের পক্ষ থেকে যে ধরনের উদ্যোগ নেওয়ার দরকার প্রতিটি মুহূর্তেই, কিন্তু যেখানেই সমস্যা সেই সমস্যা সমাধানে আমরা এগিয়ে যেতে চাই। আমরা এই প্রতিবন্ধকতা দূর করে আমরা আরো এগিয়ে যেতে চাই। আমি একটু যেতে চাই ডক্টর শফিউল আপনার কাছে। সেটি হচ্ছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1972 সালে লন্ডন কারাগার থেকে মুক্তি পেলেন পাকিস্তান থেকে, তিনি লন্ডনে গেলেন, সেখান থেকে দিল্লি আসলেন, সেখান থেকে বাংলাদেশে ঢুকলেন। বাংলাদেশে আসার পরে তিনি প্রথম যে কথাটি বলেছিলেন যে বাংলাদেশ হবে উৎপাদনমুখী একটি দেশ তিনি করবেন, উৎপাদনমুখী শব্দটা তিনি বলেছিলেন। সেই জায়গাটায় আমরা এখন দেখছি যে আমরা আমাদের মূল যে আয়ের যে পথ, গার্মেন্টস, পোশাক শিল্প, সেটা এবং প্রবাসী আয়, এই জায়গাগুলোতে ছাড়া উৎপাদনমুখী যে বাংলাদেশ গড়ার কথা ছিল সেই জায়গাটায় কি আমরা আছি? কারণ আমাদের তো ছোট একটি দেশ, সেই দেশে প্রায় 18 কোটি মানুষ। যদি আমরা উৎপাদনমুখী দেশ করতে না পারি তাহলে আমরা অন্য দেশের উপর নির্ভরশীল হয়ে পড়ব কিনা। সেই জায়গাটায় বঙ্গবন্ধুর সেই দল বাংলাদেশ আওয়ামী লীগ এখন ক্ষমতায়, তারা কতটা কাজ করতে পারছে ওই জায়গাটায়? যেমন উৎপাদনমুখী দেশ যে গঠন করতে চেয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এটা তো তার একটা স্বপ্ন। উনি একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনার মধ্য দিয়ে বাংলাদেশকে এগিয়ে নিতে চেয়েছিলেন। সেই জায়গায় বাংলাদেশ কিন্তু অগ্রসর হয়েছে। কোন জায়গাটা? আপনি যদি কৃষি উৎপাদনের দিকে দেখেন, বাংলাদেশ কিন্তু খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। মৎস্য উৎপাদন বলেন, সবজি উৎপাদন বলেন, ইভেন চাল উৎপাদন বলেন, এই জায়গাগুলোতে বাংলাদেশের অনেক অগ্রগতি হয়েছে। ধরেন গার্মেন্টসের ক্ষেত্রে আমরা এগিয়েছি। হ্যাঁ, আপনি যে এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন, যেটা যে বিভিন্ন ধরনের এক্সপোর্ট বাড়ানো, তো সেটা তো চাইলেই আপনি রাতারাতি করতে পারবেন না। একটা বিষয়, খাদ্য আমদানিতে কিন্তু আমরা 1 থেকে 5-এর মধ্যে আমরা কিন্তু প্রচুর খাদ্য আমদানি আমদানি করি, আবার খাদ্যে স্বয়ংসম্পূর্ণ আমরা। আচ্ছা, আমাদের চাল উৎপাদনও কিন্তু উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। তো আমরা আমদানি কেন করি? আমদানি করার অন্য আরেকটা কারণ হচ্ছে বাজারকে স্থিতিশীল রাখতে গেলে কখনো কখনো আমদানি করতে হয়। কারণ ওই যে একটু আগে অর্থনীতির আমার সহকর্মী যেটা বলছিলেন, যে কখনো কখনো বাজারে যে মেকানিজম, যে দুষ্ট চক্র কাজ করে, সেই দুষ্ট চক্রকে নিয়ন্ত্রণ করার জন্যও কখনো কখনো নানা কৌশল গ্রহণ করতে হয়। এখন আওয়ামী লীগ যে সরকারে আছে, আওয়ামী লীগের সামনে যে চ্যালেঞ্জগুলো আছে তার মধ্যে একটা চ্যালেঞ্জ হচ্ছে যে এই যে জনমানুষের মধ্যে শান্তি ফিরিয়ে আনার জন্য দ্রব্যমূল্যটাকে যে কোনোভাবে নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসা। সরকার চেষ্টা করছে, আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে সজাগ থাকতে হবে এখানে। আরেকটা হচ্ছে যে উন্নয়ন যেমন হচ্ছে, ধনী এবং দরিদ্রের মধ্যে বৈষম্যটাও বাড়ছে। তো সেই বৈষম্যটা যাতে না বাড়ে, কারণ আওয়ামী লীগের যে মূল যে অঙ্গীকার, যে আওয়ামী লীগ তো সাধারণ মানুষের দল, আওয়ামী লীগ তো মেহনতি মানুষের, গণমানুষের, তো সেই মানুষের কষ্ট লাঘবের জন্য জননেত্রী শেখ হাসিনা সবসময় সচেষ্ট। কিন্তু
তার অন্যান্য যে অঙ্গগুলো আছে তাদেরকেও কিন্তু সমানভাবে সচেষ্ট থাকতে হবে। তো যেমন ধরেন এই যে পৃথিবীর ইতিহাসে এটাও তো বিরল যে আশ্রয়ন প্রকল্পের মধ্য দিয়ে এই যে সাধারণ মানুষের যে ঘর করে দেয়া, কত লক্ষ পরিবারকে ঘর উপহার দেওয়া হয়েছে যে যাদের ঘর ছিল না। এই যে এরকম আশ্রয়ন প্রকল্প, তারপরে হচ্ছে আপনার এই যে সেফটি নেটের যে বয়স্ক ভাতা, তারপরে যে শিক্ষা উপবৃত্তি থেকে শুরু করে আপনার নানা ধরনের প্রকল্প নেওয়া হয়েছে। তো সেই প্রকল্পগুলোর সংখ্যা প্রয়োজনে আরো বাড়ানো, এখানে বিনিয়োগের পরিমাণটা আরো বাড়ানো, যাতে করে যে অনেকটাই আরো কমে আসে। জি দর্শক, এ পর্যায়ে আরেকটা বিরতি নিচ্ছি, ফিরছি শীঘ্রই, আশা করি সাথেই থাকবেন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত একজন এখন প্রকাশ অনুষ্ঠানে। আমাদের সাথে রয়েছেন আফামা বাহাউদ্দিন এবং ডক্টর শফিউল আলম ভূঁইয়া। শেষ প্রশ্ন আপনাকে, সেটি হচ্ছে আপনি দীর্ঘদিন রাজনীতি করছেন, রাজনীতি করেই একটা পর্যায়ে আপনি এসেছেন, একদম মাঠের রাজনীতি করে আপনি এই পর্যায়ে এসেছেন। প্রশ্ন হচ্ছে যে এখন কি রাজনীতিবিদদের কাছ থেকে রাজনীতি সরে যাচ্ছে কিনা? কারণ আমরা হামেশা একটা কথা শুনি, হাইব্রিড নেতা, মানে তিনি ওইভাবে রাজনীতি করেন নাই, কোনো না কোনোভাবে সে দলের মধ্যে ঢুকে গিয়েছে এবং বড় পদ দখল করে ফেলেছে। এই সংকটটা শুধু বাংলাদেশ আওয়ামী লীগ না, অন্যান্য দলের মধ্যেও রয়েছে। সেই সংকটটা আসলে কেন হচ্ছে? ধন্যবাদ। রাজনীতিবিদরা করবে, এটাই খুবই স্বাভাবিক, এবং রাজনীতিবিদদের নিয়ন্ত্রণে থাকবে, এটাই তো প্রত্যাশা। এবং গণতন্ত্রের ধারাবাহিকতাকে অক্ষুণ্ণ রাখতে হলে, মানুষের মূল্যবোধকে, গণতান্ত্রিক মূল্যবোধকে জাগ্রত রাখতে হলে আমি মনে করি রাজনীতিবিদরা রাজনীতি করবে, এবং রাজনীতির ভিতর দিয়েই একজন নেতা গড়ে উঠবে যিনি দেশ পরিচালনা করবেন, দেশ দর্শন থাকবে, দর্শনের ভিত্তিতে দেশ পরিচালিত হবে। তবে হ্যাঁ, ইদানিংকালে এই কথাগুলো প্রায়শই শোনা যায়, রাজনীতিবিদদের কাছে থাকছে না। রাজনীতিবিদ কখনো শোনা যায় আমলাদের কাছে চলে যাচ্ছে, কখনো শোনা যায় ব্যবসায়ীদের কাছে রাজনীতি চলে যাচ্ছে। তো আমি মনে করি রাজনীতিবিদদের কাছেই থাকা উচিত। আমি নয়, এটাই সারা বিশ্বের মানে সকল মানুষের কাছে, এবং বাংলাদেশের মানুষের প্রত্যাশা হলো কোনো স্বৈরশাসক, কোনো বিরাজনীতিকরণের কোনো পক্ষ যদি দেশকে যদি গ্রাস করে, সেটা আমাদের দেশকে যে আবারও আমাদেরকে পিছিয়ে দিই, যে পিছনের জায়গাটি, যেমন 1975 সালের 15ই আগস্ট আমরা পিছিয়ে গিয়েছিলাম, এমন জায়গায় আমরা প্রবেশ করেছিলাম যেখান থেকে বেরিয়ে আসতে আমাদের 21 বছর লড়াই করতেছে। সুতরাং রাজনীতিবিদদের কাছেই থাকবে, এবং রাজনীতিবিদরাই করবে। আর হাইব্রিড বলতে আপনি যে কথাটা বলতে চেয়েছেন মনে হয়, হাইব্রিড এটা একটি শব্দ এসেছে ইদানিংকালে, আমরা শুনি যে হাইব্রিডদের একটা দৌরাত্ম্য, এটা অস্বীকার করা যাবে না, আছে। তবে এটা কতটুকু, তার গুরুত্ব কতটুকু আছে, এবং এই গুরুত্ব কমিয়ে আনার জন্য আমাদের উদ্যোগ নিতে হবে। আমরা চাই রাজনীতিবিদদের কাছে রাজনীতি থাকুক। স্যার, আপনার কাছে শেষ প্রশ্ন, সেটি হচ্ছে যে আফামা বাহাউদ্দিন নাসিমের সূত্র ধরে বলি যে সুজন একটা কথা বলছে, 2008 সালে জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ছিল 58% ব্যবসায়ী, এবং 2014 সালে ছিল 56% ব্যবসায়ী, 2018 সালে ছিল 65%, এবং শেষ নির্বাচনে 65% ব্যবসায়ী মনোনীত প্রার্থীরা ছিলেন। তো এই যদি অবস্থা হয়, তাহলে প্রকৃতির রাজনীতিবিদ আমি কিভাবে খুঁজে পাবো? এটারও কিন্তু একটা ঐতিহাসিক কারণ আছে। কারণটা কি? আপনি যদি 90-এর গণ আন্দোলনের পরে 91-এর যে নির্বাচন হয়েছে, সেইখানে আওয়ামী লীগ কিন্তু বেশিরভাগ রাজনীতিবিদদেরকে দিয়েই তার মনোনয়নটা সাজিয়েছিল। প্রকারান্তরে বিএনপি কিন্তু ব্যবসায়ীদের দিয়ে সাজিয়েছিল, অবসরপ্রাপ্ত সামরিক আমলা দিয়ে সাজিয়েছিল, বিএনপি সফল হয়েছে। তো এই যে সবাই কিন্তু তখন ধরে নিয়েছিল যে 90-এর গণঅভ্যুত্থানের পরে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, মোটামুটি নিশ্চিত ছিল। কিন্তু নির্বাচনের পরে আমরা ভিন্ন চিত্র দেখলাম। ওই যে সেখান থেকে আওয়ামী লীগ কিন্তু একটা শিক্ষা নিয়েছে যে নির্বাচনে জয়লাভ করতে গেলে যে কৌশলগুলো নেওয়া দরকার, তার একটা অন্যতম কৌশল হচ্ছে আপনার এই যে বিভিন্ন ধরনের মানুষকে নির্বাচনে মনোনয়ন দেওয়া। কারণ হচ্ছে বাংলাদেশের নির্বাচন তো একটা ব্যয়বহুল বিষয়। তো সেখানে ব্যবসায়ী, সামরিক কর্মকর্তা, অবসরপ্রাপ্ত, এরকম নানা জনের একটা সমন্বয় করে বাংলাদেশে ক্ষমতায় আসতে হয়। আর
আওয়ামী লীগ যেহেতু অনেক দিন ধরে ক্ষমতায় আছে, আওয়ামী লীগে অনেক অনুপ্রবেশ ঘটেছে, আওয়ামী লীগে ছাত্রলীগের সর্বক্ষেত্রে অনুপ্রবেশ ঘটেছে। আজকে দেখেন, আপনি যদি চতুর্দিকে তাকান শুধু আওয়ামী লীগ আওয়ামী লীগ, কিন্তু আপনি যদি বঙ্গবন্ধুর আদর্শের কথা বলেন, আপনি যদি বঙ্গবন্ধুর চেতনার কথা বলেন, সেই চেতনা অনেকের মধ্যে আপনি খুঁজে পাবেন না। সেইটা আওয়ামী লীগ নেতৃবৃন্দকেই আপনার এটা যাচ করতে হবে যে সত্যিকারের আওয়ামী লীগের কর্মী কারা এবং কারা আসলে নতুনভাবে দলে এসেছে এবং জায়গা দখল করছে। প্রতিনিয়ত মানুষ দলে আসবে, কিন্তু কারা আসছে দলে, তাদের কোয়ালিটি কি, তারা কোত্থেকে আসছে, তাদের উৎস কি, এবং তারা এসে ত্যাগী কর্মীদেরকে সরিয়ে দিচ্ছে কিনা, পুরনো রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে সেটা বিবেচনা করে দেখতে হবে। ডক্টর আমি একটা কথা বলি, জি, সেটা হলো অনুপ্রবেশ আছে, অনুপ্রবেশকারী আসে, কিন্তু আমাদের আওয়ামী লীগে একটা আমরা কিন্তু সবসময় যে একটি পলিসিতে আছে, আমরা এটা মেনটেন করি। যখনই ধরা পড়ে অনুপ্রবেশকারী অথবা স্বার্থান্বেষী মহল এখানে ঢুকে পড়েছে এবং প্রমাণ সাপেক্ষে আমরা তাৎক্ষণিকভাবেই কিন্তু তাদেরকে আওয়ামী লীগ থেকে বের করে দেওয়া। আফামা বাহাউদ্দিন নাসিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং ডক্টর শফিউল আলম ভাই, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি স্টুডিওতে আসার জন্য। দর্শক, আমাদের অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে শুধু যাবার আগে বলতে চাই যে বঙ্গবন্ধুর আদর্শে গড়া যে আওয়ামী লীগকে আমরা পেয়েছিলাম, সেই আওয়ামী লীগকে নিয়েই আমরা থাকতে চাই। আজ এ পর্যন্তই। আগামীতে নতুন কোনো বিষয়ে আমরা কথা বলবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।